গুলি করি একটা, মরে একটা, আহত হয় একটা, বাকিটি যায় না স্যার। শাসক গোষ্ঠী স্তম্ভিত, পুরো জাতি উদ্বেলিত। ওরা কারা? কোথা থেকে এলো তারা? তাদের পক্ষ থেকে উত্তর এলো, আমরা সমন্বয়ক। বন্দুকের নলের সামনে যাদের পর্বত সম দৃঢ়তা দেখেছি আমরা, যারা নিজের দুবাহু সমান্তরাল করে নিজেকে উজাড় করে দিতে জানে, সেই সাহসী প্রজন্ম জেন জি। দ্য ভয়েস অফ জেন জিতে আমরা তুলে ধরব সেই নতুন প্রজন্মের গল্প, পরিচয় ও চিন্তাধারা। আমাদের পর্বে আজকে উপস্থিত রয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটির আফিয়া জান্নাত অনন্যা। আফিয়া জান্নাত অনন্যা, আসুন। আফিয়া জান্নাত অনন্যা, আপনাকে স্বাগত। কেমন আছেন আপনি? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। চলুন তাহলে শুরু করে দেওয়া যাক আজকের পর্ব। অবশ্যই। আফিয়া, যে জিনিসটা জানতে চাইবো যে আপনারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, গেমিং, আউটিং সবকিছু নিয়ে ব্যস্ত থাকেন। এর মধ্যে কিভাবে আপনাদের মাথায় আসলে এই যে আপনারা বৈষম্যে পড়েছেন, বৈষম্য বিরোধী আন্দোলন করতে হবে, এই চিন্তাগুলো কোথা থেকে আসে? আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে এসেছি 16 তারিখে। আমাদের ব্র্যাকে যে আন্দোলনটা হয়েছে এটা 16 তারিখে। ওই দিন কিন্তু আমাদের পরীক্ষা ছিল, মিড টার্ম চলছিল। জুলাইয়ের 16 তারিখে পরীক্ষা চলছিল। তো 15 তারিখে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢামেকে যখন এই ছাত্রলীগ হামলা করলো আমাদেরই বয়সী, আসলে বিষয়টা হয়েছে আমার সাথে যারা সহপাঠী, আমার বন্ধুরা, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, জাহাঙ্গীরনগরে পড়ে এবং ঢামেকেও পড়ে। তো ওদের উপর যখন হামলা হয়েছে, আসলে মনে হয়েছে হামলাটা আমার উপরে হয়েছে। তো এই জায়গাটা থেকেই ওই আন্দোলনে আসা। বৈষম্য হচ্ছে অনেকদিন ধরে, এটা আসলে এক ধরনের কি বলবো, যে সবাই এটার সঙ্গে কেমন যেন মানিয়ে নিয়েছিল। হঠাৎ করে এই বিষয়টা ওভাবে আসেনি। প্রথমে মনে হয়েছে যেহেতু ছাত্রদের উপরে আঘাত এসেছে, তখন আমাদের আসলে বসে থাকা যাবে না। এই জায়গাটা থেকে আমরা আসলে প্রথমে আন্দোলনে এসেছি। তারপরে আস্তে আস্তে আপনি এখানে অনেকগুলো গ্রাফিতি আছে, আমরা যদি শুধু গ্রাফিতি দেখি, আমরা কিন্তু দেখতে পারবো যে 16 তারিখে আমাদের যে স্লোগান, আমরা আসলে বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা কেন, জাহাঙ্গীরনগরে হামলা কেন, এবং 18 তারিখে আমাদের যে স্লোগান, সেটার মধ্যে পার্থক্য আছে। যেমন 17 তারিখে আবু সাইদ মারা গেলেন, তখন আমরা বলেছি যে আমার ভাইয়ের বুকে গুলি, এই সরকারের সঙ্গে আপোষ হবে না। ওই কনসেপ্টটা আস্তে আস্তে ডেভেলপ করেছে, এটা কিন্তু খুব ধীরে ধীরে এসেছে। যখন দেখলেন যে আপনারই সহকর্মী বা সহপাঠী একজন ভাইয়ের গায়ে গুলি লাগলো, ওটি আপনাকে আসলে অনেক বেশি আন্দোলিত করেছিল। জি, অবশ্যই। এবং আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত আমরা দেখেছি হলের মধ্যে টর্চার করা হচ্ছে স্টুডেন্টদেরকে, ছাত্রলীগের অনেকে টর্চার করছে এবং তারা খুব অনিরাপদ, অরক্ষিত বোধ করছে। আসলে তখন এই প্রাইভেট পাবলিকের বাইনারি আর ছিল না। তখন মনে হচ্ছিল যে আমারই মতো তারা পড়াশোনা করে, তারা ছাত্র, তাদের উপরে হামলা হচ্ছে। ওই জায়গাটা আসলে তখন চলে এসেছে যে একদমই মানসিক। আপনারা যেটা বলছেন যে 18 তারিখ, যে 18 জুলাই, যে দিনটাতে আসলে অনেক বেশি পরিমাণে এবং স্পেশালি ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আপনারা আন্দোলনে দাঁড়িয়ে গেলেন, ওই দিনের আসলে কি মেমোরিজ গুলো আপনার কাছে আছে? দেখুন, আপনি যদি লক্ষ্য করে থাকেন, তখন আপনি দেখেছেন যে 17-16 মধ্যে একদম সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এই ধরনের একটা মনোভাব চলে এসেছে যে তারা মাঠে আসবে। এবং এটার অন্যতম একটা কারণ ছিল যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা শুধু চেয়েছে যে এই যে বৈষম্য, কোটার যে বৈষম্যটা, এইটা না থাকুক। এটা এমন কোনো ডিমান্ড নয় যেটা আসলে আমরা মানব না। একটা গণতান্ত্রিক দেশ, একটা গণতান্ত্রিক সরকার ছাত্রদের বিরুদ্ধে যে বৈষম্যটা, সেটা নিয়ে কথা বলছে, সেখানে যখন তারা বাধা দেয়, এইটার মতো একটা লজিক্যাল বিষয়কে এত বাজেভাবে আঘাত করা এবং তারপরে মানবো না, তারপরে আরো অনেকভাবে তাদেরকে হেনস্থা করা, হ্যাঁ, এই বিষয়গুলো আপনি লক্ষ্য করলে দেখবেন যে ওই দিন যখন তাদেরকে জোর করে মেরে হল থেকে বের করে দেওয়া হয়েছে, তখন আসলে আমাদের কিছু করার ছিল না। আমাদের অবশ্যই সামনে এসে আমরা নিজেদের জায়গা থেকে এটা করেছি। 18 তারিখে আমার যদি ব্র্যাকের স্মৃতি মনে পড়ে, তখন আমরা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমরা যেটা করেছি যে আমরা পুরো গেট ভেঙে তারপরে সবাইকে জড়ো করেছি। এবং এখানে আমরা উল্লেখ করব যে শুধু ব্র্যাক বিশ্ববিদ্যালয় নয়, আশেপাশে যতগুলো বিশ্ববিদ্যালয় ছিল, ইস্ট ওয়েস্ট ছিল ওখানে, তারপরে পাশে ক্যানাডিয়ান ছিল। আপনি লক্ষ্য করে থাকবেন যে ক্যানাডিয়ানে আমরা পুলিশদেরকে একটু বিভিন্নভাবে আটক করেছিলাম, যাতে আমরা আন্দোলনটা রাস্তায় থাকতে পারি। পরবর্তীতে হেলিকপ্টার দিয়ে ছাদ থেকে তাদেরকে রেস্কিউ করেছে, যে জিনিসটা আমরা দেখেছি যে আপনারা কোণঠাসা করে ফেলেছিলেন। জি, এবং কোণঠাসার বিষয়টি এভাবে না বলে আমরা যদি এভাবে একটু দেখি যে ওনারা কিন্তু আমাদের উপরে আক্রমণ করেছে।
মানে এমন না যে আমরা হচ্ছে খুবই আক্রমণাত্মক হয়েছিলাম, লাঠিসোঁটা নিয়ে বন্দুক নিয়েছিলাম। আমরা শুধুই প্রতিবাদের জন্য দাঁড়িয়েছিলেন, যেখানে আসলে কোনো ধ্বংসাত্মক বা হিংসাত্মক কোনো ধরনের আচার আচরণ ছিল না, এরকম কিছু ছিল না। আমরা শুধু চেয়েছি আমরা রাস্তায় দাঁড়াবো, প্রতিবাদ করব, আন্দোলন করব, আমাদের কথাগুলো বলবো, মিডিয়া সেখানে থাকবে এবং প্রশাসন আমাদেরকে সাহায্য করবে আমরা যেটা অ্যাক্টিভিটিস যেগুলো করছি সেগুলো করতে। কারণ আমরা একটা বৈধ ন্যায্য দাবির জন্য কাজ করছি, যেটা আসলে অনৈতিক। একটা গণতান্ত্রিক দেশ এটা হতে পারে না। তো আমি যদি 17 তারিখে বলি, আমরা সোশ্যাল মিডিয়াতে অবশ্যই প্রচারণা করেছি 17 তারিখে রাতের মধ্যে, যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আশেপাশে সবাইকে আমরা আহ্বান জানিয়েছি যে আপনারা আসুন, আমাদের সঙ্গে যুক্ত হন, কারণ আমাদের জনবল দরকার। এবং আপনি জানেন যে 17 তারিখে কাউকে বের হতে দিচ্ছে না, এবং সাধারণ মানুষের সম্পৃক্ততাটা আপনারা নিয়ে আসলেন, সবাই একত্রিত হলো, সবগুলো ইউনিভার্সিটি। তখন আসলে ইউনিভার্সিটির কোনো টাইটেল ছিল না, আমরা সবাই ছাত্র, আমরা সবাই মুক্তি চাই। আমরা আরো কিছু আলোচনায় ফিরবো, তার আগে আমরা একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, সময় হচ্ছে ছোট্ট একটা বিরতির, কোথাও যাবেন না, সে পর্যন্ত একুশে টেলিভিশনের সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দ্য ভয়েস অব জেনজিতে। আজকের পর্বে উপস্থিত আছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী আফিয়া জান্নাত অনন্যা। আফিয়া, আমরা চলে যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে হচ্ছে আমরা আপনার মতামত জানবো, কিছু স্পেসিফিক কোয়েশ্চেন্স আপনাকে করা হবে, যেটি সংক্ষেপে আপনার মতামতগুলো আমরা জানতে চাইবো। জি, এমন স্বাধীনতা কি চেয়েছিলেন? আমরা আসলে তখন যে স্বাধীনতার স্বপ্ন দেখেছি, যেরকম বাংলাদেশের স্বপ্ন দেখেছি, আসলে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি। এবং গড়ার ক্ষেত্রে আমি বিশ্বাস করি যে এটা সময় সাপেক্ষ ব্যাপার। তো যে বাংলাদেশ চেয়েছি বা স্বপ্ন দেখেছি, ওটা একটা চলমান স্বপ্ন, ওটা চলবে। আমি বিশ্বাস করি যে একদিন বাংলাদেশ ওরকম হবে যেখানে আসলে বৈষম্য থাকবে না। এখনো ওটা আসলে আন্ডার কনস্ট্রাকশন আছে। আপনারা এখন শিক্ষার্থী, পরবর্তীতে জীবন নিয়ে আপনাদের অবশ্যই একটা পরিকল্পনা আছে। সেক্ষেত্রে চাকুরি নাকি উদ্যোক্তা, কোনটাকে প্রেফার করেন? আমার জায়গা থেকে আমি একজন ছাত্র, একজন স্টুডেন্ট, এবং আমি একজন একাডেমিশিয়ান হতে চাই। তো আমি উদ্যোক্তা বা জব এটার বাইরে থেকে আসলে জীবনকে একটু চিন্তা করেছি। অনেক আগে থেকে এটা আমার স্বপ্ন ছিল। আমার পড়াশোনা করতে অনেক ভালো লাগে, তো আমি আসলে পড়াশোনা করছি, পড়াশোনা করতে চাই। এবং পড়াশোনার মাধ্যমে আসলে আপনি এখন আসলে যে জায়গাতে রয়েছেন, খুব সম্ভবত যদি আমি ধরতে পারি আপনার স্বপ্নের জায়গাটিকে, যে আপনি আসলে পরবর্তী জেনারেশনকেও একইভাবে আপনার মতো উদ্যমী করতে চান। অবশ্যই অবশ্যই আমি এটা চাই, কারণ আমি মনে করি যে আজকের জেনারেশনের তাদের নিজেদের তৈরি করার জন্য পড়াশোনার বিকল্প নেই। তাদের অনেক বেশি আমাদের স্টাডি করা উচিত। আসলে কোন বিষয়গুলো আমরা জানছি, আমাদের দেশের চাকুরির যে ব্যবস্থাটা আছে, সরকারি চাকুরি, বেসরকারি চাকুরি, একটু সংক্ষেপে যদি বলেন, ঘুষ ছাড়া সরকারি চাকুরি কি সম্ভব? এটা আসলে মানুষ কখনো চিন্তা করেনি এটা সম্ভব, বা এটা আমরা কোনো রিভল্ট শুনিনি। এরকম যদি হয়েছে, কখনো কেউ এটা করেনি, তার চাকরি হয়নি, আমরা এমন শুনিনি যে তার চাকরি হয়েছে। তো ওই সম্ভাবনার জায়গাটা এখন আমরা মনে হয় অনেকটা কমিয়ে আনতে পেরেছি। এমন কোথাও থেকে যদি এমন কোনো সুযোগ আসে, তার মানে অবশ্যই সম্ভব। আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনাদের অনেকেই এখন উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন, আমরা দেখছি। আপনি যদি একদিনের জন্য উপদেষ্টা হওয়ার সুযোগ পান, আপনার কি প্ল্যানিং রয়েছে? দেখুন, আমার একদিনের জন্য কোন সেক্টরে উপদেষ্টা হওয়ার সুযোগ সেটার উপর নির্ভর করে। যদি আমি আসলে কালচারাল সেক্টরে কাজ করি, তাহলে আমি বলবো যে মানুষের মধ্যে, আমাদের দেশের মানুষ পলিটিক্যালি অনেক বেশি কনসাস না, এবং এই ডিসকোর্সটা বারবার আসা উচিত। মানুষের আসলে কথা বলা উচিত পলিটিক্স নিয়ে, তাহলেই সে না বরং জানতে পারবে যে কাকে সে ভোট করবে, কাকে সে ভোট দিবে না, নিজের অধিকার নিয়ে সচেতন হবে। আমি এটাই চাই আসলে। এক্সিলেন্ট। প্রথাগত যে রাজনীতির চর্চা আমাদের দেশে রয়েছে, সেখানে আপনাদের আগ্রহ কেমন আছে? প্রথাগত রাজনীতি না, প্রথাগত বলতে আমি মনে করি না ওই জায়গাটা এখন আর আছে। ওই জায়গাটাকে রিবিল্ড করাই হচ্ছে আমাদের এখন মূল লক্ষ্য। আমাদের পূর্ববর্তী যে কনস্ট্রাকশনটা পলিটিক্যাল, ওটাকে ভেঙে একদম নতুন করে একদম ঢেলে সাজাতে হবে। পরের যে প্রশ্নটি, যে ধর্মচর্চা এবং সাম্প্রদায়িকতা, দুটি কিন্তু দুই জিনিস। ধর্মচর্চা এবং সাম্প্রদায়িকতা, এটি কি আসলে কখনো সাংঘর্ষিক? এটা অবশ্যই সাংঘর্ষিক নয়। ধরেন, সাম্প্রদায়িকতা অবশ্যই আমাদের কনস্টিটিউশনে তো এটা নেই, আমরা একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র। তো ওই জায়গাটা থেকে যে ধর্মচর্চা করে, তার বিশ্বাসের জায়গা থেকে বা তার ধর্ম কখনোই তাকে এই পারমিশন দেয় না সে আরেকটা মানুষকে তার ধর্মের ভিত্তিতে হচ্ছে ডমিনেট করবে বা নিগ্রহ করবে। তো এইটা আসলে ধর্মের পরিচয় থেকে সে করছে না, সে তার ব্যক্তি স্বার্থের জন্য এটা করছে। তো এটা আসলে কনফ্লিক্টিং না, এটা আসলে
এটা তার নিজের পরিচয়ের জায়গা থেকে সে করছে, ব্যক্তি হিসেবে করছে, ধর্মীয় জায়গা থেকে না করছে না। আচ্ছা, সামাজিক কোন বৈষম্যের অভিজ্ঞতা আপনাদেরকে আসলে আলোড়িত করলো যে আমাকে বৈষম্য বিরোধী আন্দোলনে যেতে হবে? আপনার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা আছে কিনা? দেখুন, আমি একজন অ্যানথ্রোপোলজি স্টুডেন্ট। আমি আমার জায়গা থেকে যদি বলি যে এই যে দেখেন, আমার দেশের মানুষ বহুদিন ধরে বলে আসছে মেধা পাচারের কথা। আপনি যদি একটু লক্ষ্য করেন, এই বিষয়টার সঙ্গে দেশকে ডিজোন করা, এটা বড় সম্পর্ক আছে। আমি মনে করি দেশের মানুষ আসলে আমাদের দেশকে ওইভাবে ওন করতে শেখেনি, এটা পলিটিক্যালি তারা করতে পারেনি। তো আপনার প্রশ্নের সাপেক্ষে আমি মনে করি ওটা সব থেকে বড় বৈষম্য, যে আমি আমার দেশকে ওন করছি না। এই যে বিষয়টা থেকে আমাদেরকে আলাদা করে ফেলা হয়েছে, আমি মনে করি জেনজির সঙ্গে এটা একটা প্রতারণা হয়েছে। তারা দেশকে ওন করতে পারে না, এরকম একটা প্রচারণা চালানো হয়েছে। এই জায়গাটা আমার না, এই দেশটা আমার না, আমি দেশে থাকবো না এবং চলে যাব, বিদেশে গেলে অনেক ভালো সুযোগ সুবিধা পাবো। কখনো আমরা আসলে দেশটাকে বিদেশ বানিয়ে তুলতে চাইনি, স্বপ্নের বাংলাদেশ গড়তে আপনার একটা স্পেসিফিক পরামর্শ আমরা চাচ্ছি যে ঠিক এই জায়গাটাতে আপনি এই চেঞ্জিং এর মাধ্যমে সেই পরিবর্তনটা আনবেন। আমার কাছে মনে হয় আমরা বাংলাদেশকে অনেক বেশি, মানে বাংলাদেশে অনেক বেশি লিটার ওয়েস্ট হয়। যেমন যে কোনো জায়গায় আমরা ময়লা ফেলি, আবর্জনা ফেলি এবং আমরা এটা চিন্তা করি না। এবং এই বিষয়টা আমার কাছে সব থেকে খারাপ লাগে এই জন্য, কারণ মনে হয় যে দেশটাকে আমরা আবর্জনার মতো করে ট্রিট করছি, এক ধরনের ডাস্টবিনের মতো করে ট্রিট করছি। তো এই ট্রিটমেন্টটা আসলে শুধুই কি কর্মকাণ্ডে দেখাচ্ছি নাকি মানসিকতায় ওটা ধারণ করছি বা ওইভাবে চিন্তা করছি? আমি মনে করি ওই জায়গাটাতে অনেক বেশি সচেতনতা দরকার। প্রত্যেকটা অ্যাকশন আসলে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। তো আমি চাই না যে, আসলে দেশের মানুষের কাছ থেকে আমার এটাই প্রত্যাশা যে আজকে থেকেই তারা বরং এই যে প্লাস্টিক এবং পলিউশন বা এই জাতীয় যত আবর্জনা আছে, ইনক্লুডিং একটা ছোট কাঠের টুকরা সেটাই হোক, সেটা সে নির্দিষ্ট একটা জায়গায় ফেলুক, যেখান থেকে আমরা যেমন ঘরটাকে যত্ন করি, দেশটাকে আসলে আমাদের ওইভাবে যত্ন করতে হবে। আমরা আরো আলোচনায় ফিরবো, সময় হচ্ছে আরো একটা বিরতি, ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, সময় হচ্ছে আরো একটা বিরতির, ফিরবো অল্প কিছুক্ষণ পর। সে পর্যন্ত 21-এর সাথে থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি দ্য ভয়েস অফ জেনজিতে। আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটির আফিয়া জান্নাত অনন্যা। অনন্যা, আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছিলাম। আপনার সামনে একটি রুবিক্স কিউব রাখা আছে, আপনি সেটাতে অবশ্যই কালার ম্যাচিং করতে থাকবেন এবং এর ফাঁকে ফাঁকে এক কথায় উত্তর দিতে হবে। এবং এই প্রশ্নগুলো স্পেশালি আপনারা যারা জেনজি, আমরা আপনাদের লাইফস্টাইল, আপনাদের প্রেফারেন্স, এগুলোর ভিত্তিতে সাজিয়েছি। আপনি আসলে কোন জিনিসগুলোকে পছন্দ করেন সেটি চটজলদি ঝটপট উত্তর করতে হবে। মি টাইম অর আড্ডা? দুইটাই। স্মোক অর নন স্মোক? নন স্মোক, অবশ্যই। গেম, সিনেমা? সিনেমা। লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ? লাভ ম্যারেজ। পেট অর নন পেট? পেট। আলা কার্ট অর বুফে? আলা কার্ট। পলিটিক্যাল অর নন পলিটিক্যাল? অফ কোর্স পলিটিক্যাল। ক্যাজুয়াল অর ফর্মাল? বোথ। বিসিএস অর অ্যাব্রোড? আপাতত অ্যাব্রোড, স্টাডি পারপাসে। আপাতত অ্যাব্রোড, কিন্তু তারপর কি ফিরতে চান? অবশ্যই, আমি দেশের জন্য ফিরবো। এক্সেলেন্ট। অ্যান্ড্রয়েড অর আইওএস? এটা একটা ডিভাইস, আসলে আমি অত কনফিগারেশন নিয়ে এত চিন্তা করি না। এটা আমার শুধু কাজটা হলেই হবে, খেলতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই কয়টাই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন। এবং আপনার হাতে যে রুবিক্স কিউবটা দেওয়া ছিল, এখানে আমরা অনেকগুলো রং দেখছি যেটি আপনি মিলাতে চাচ্ছিলেন, এবং আপনারা আসলে এই বিভিন্ন রঙের সমাজটাকে একটা রঙে আনতে চান। সেই জায়গার পরিবর্তনটার জন্যই কিন্তু আজকে আপনারা সংগ্রাম করছেন। আমরা আপনাদের সেই কথাগুলো তুলে ধরার জন্যই দ্য ভয়েস অফ জেনজিতে এসেছি। আমরা চলে যাব আরেকটা সেগমেন্টে, যে সেগমেন্টে আপনার কাছে আবারও একটা প্রশ্ন থাকছে। আমাদের আপাতত গেমিংটা শেষ, তো সেক্ষেত্রে আপনি আমার এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন যে, ধরেন আপনারা এই যে আন্দোলন করছেন, এই যে বৈষম্য বিরোধী, এই আন্দোলন করতে যে যদি কখনো দেখেন যে আপনার পরিবারেরই কোনো সদস্য যিনি এই সামাজিক বৈষম্যের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখে, সেখানে আপনার স্ট্যান্ডটা কি হবে? দেখুন, আমি মনে করি যে একজন তাকে আমি আসলে পরিবারের সদস্য হিসেবে না দেখে, তার অন্যায় জায়গা থেকে আমি তাকে একজন মানে বৈষম্যকারী হিসেবে দেখতে চাইবো। আমি অনেক চেষ্টা করব এই জায়গা থেকে যাতে আমি মানে একদম স্বতঃস্ফূর্তভাবে সৎ থাকতে পারি। কারণ আমার দেশের প্রতি কমিটমেন্টের জায়গায় সে বাধা বা বিঘ্ন সৃষ্টি করছে, এখানে আমার কথা বলতে হবে। আর জুলাই মুভমেন্ট আসলে আমি বলতে চাই এই প্ল্যাটফর্মের মাধ্যমে এটা শুধু একটা আলাদা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটাকে আমাদের চলমান রাখতে হবে আমাদের কথায়, আমাদের অ্যাকশানে, আমাদের পরিবারের সদস্য থেকে শুরু করে যেই হোক, আমরা যাতে কারোর সাথে বায়াসনেসটা না দেখাই, তাহলে আবার ওই পুরনো সেই ফর্মে আমাদের চলে যাবে। তো এইটা আমাদের কনসিয়াসলি সচেতন থাকতে হবে, আমাদের অনেক বেশি সচেতনতার দরকার এখন।
তাই আমি মনে করি না আমাদের পরিবারের সদস্যের মধ্যে কেউ যদি এমন কিছু করে আমি অবশ্যই কথা বলবো, আমার অ্যাকশন যতটুকু নেওয়ার কথা আমি ততটুকুই নেব। আজকের প্ল্যাটফর্মটি অবশ্যই রেকর্ডেড থাকবে এবং আমরাও প্রত্যাশা করব কখনো যদি আপনার পরিবার থেকেই কিন্তু সেটি যায়, এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনার পরিবার বন্ধু বান্ধব সবাই এটা দেখছেন এবং আপনার এই বোল্ডনেসটা অবশ্যই তারা দেখবেন এবং সেটির ব্যাপারে তারা সচেতন হবে। আমি একটু আপনার প্রসঙ্গে অ্যাড করতে চাই, এমন যদি হয় যে আমি করেছি কিছু, আমি বৈষম্য করেছি, আমি চাইবো যদি সেটা আমি বুঝতে না পারি বা আমি যদি আমার নিজের অ্যাকশনটা এমন হয় যে ওখানে কোনো ওরকম সচেতনতা নেই, আমি চাইবো কেউ এসে আমাকে বলুক বা আমাকে সেই জায়গাটায় আমার অপরাধ বোধের জায়গাটাতে আমাকে আসলে তারা যা শাস্তি দেওয়ার প্রয়োজনীয়তা আছে বা ওই সময় যা করণীয় সেটা করুক। আমি তার মানে সমালোচনাকে গ্রহণ করার এই যে মানসিকতা, এটি হচ্ছে জেনজি। জি, আন্দোলন পরবর্তী সময় আমরা যেটা দেখেছি যে জলবায়ু নিয়ে আপনারা বেশ সরব এই প্রজন্ম এবং সারা বিশ্বই কিন্তু জলবায়ু নিয়ে প্রচুর আলোচনা করছে। আপনারা আন্দোলন পরবর্তী সময়ে নিজ উদ্যোগে শহর পরিচ্ছন্ন করছেন, সেক্ষেত্রে আসলে পরিবেশ রক্ষা এবং জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে আপনার কি কোনো ধরনের পরিকল্পনা রয়েছে? আমরা আসলে আমাদের দেশকে রিফর্ম করতে চাই, নেশনকে রিফর্ম করতে চাই, কিন্তু পৃথিবীকে সুন্দর না রাখলে আসলে এই জিনিসগুলোর কোনো অর্থ নেই। তো এই জিনিসটাকে আরও অর্থবহ করার জন্য প্রথমেই জলবায়ু সচেতনতাটা দরকার। আমি এখন একটা জিনিস উল্লেখ করতে চাই, আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি এঙ্গেজ থাকি এবং আশেপাশে আমাদের কি হচ্ছে বিষয়গুলো নিয়ে আমরা আসলে অনেক বেশি সচেতন না। আমি চাই আমাদের টেক্সট বুকে এই বিষয়গুলো আসুক যে অনেক বেশি সোশ্যাল মিডিয়া ইউজের কারণে শুধু আমাদের কগনিটিভ অ্যাবিলিটিটা চলে যাচ্ছে সেটা না, এটা কিন্তু অনেক বেশি কার্বন ফুটপ্রিন্ট রেখে যাচ্ছে এবং এই কার্বন ফুটপ্রিন্ট এটা আসলে কখনোই মানে এটাকে পিছনে নিয়ে যাওয়া সম্ভব নয়। যেরকম ওজোন স্তর যখন ভাঙা শুরু করে এটা যেরকম ঠিক করা সম্ভব নয়, কার্বন ফুটপ্রিন্টটাও কিন্তু ঠিক করা সম্ভব নয়। তাই সোশ্যাল মিডিয়ার অনেক বেশি কনজামশন এবং সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি যে টিকটকিং করা, ভিডিও আপলোড করা, ইভেন একটা ছোট ইমেইল, সেই জায়গাটাও অনেক বেশি কার্বন ফুটপ্রিন্ট রেখে যাচ্ছে। তা আমি চাই এই জিনিসগুলো টেক্সট বুকে আসুক। বাংলাদেশে এখন এটা টেক্সট বুকে আসেনি, একেবারে শেকড় থেকে যাতে পরিবর্তনটা আসে এবং পরবর্তী জেনারেশন এই বিষয়টা সম্পর্কে আরো সচেতন হয়, কারণ তারা আমাদের থেকেও বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে। জি, ডেফিনেটলি। এবং পরিশেষে আমাদের একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আমরা চলে এসেছি। সংস্কারক আপনি, সেক্ষেত্রে সংস্কারক হিসেবে আপনি নিজের কোন পরিবর্তনটি আপনার চারপাশকে বদলে দিতে পারেন? আমি মনে করি যে আমার মধ্যে অবশ্যই মানুষ হিসেবে ত্রুটি আছে। আমি মনে করি আমার আরও অনেক বেশি এটা মানে আমার আশেপাশের যে জগৎ বা পলিটিক্স এই জায়গাগুলোতে আমার এঙ্গেজমেন্ট আরও বেশি আসা উচিত। আমি মনে করি সবার মানুষ হিসেবে সমান রকমের কথা বলা বা তার যোগ্যতা আসলে সমান নয়। আমার জায়গা থেকে আমাকে এটা বের করতে হবে যে আমি কোন জিনিসটাতে ভালো, আমি কথা বলতে পারি ভালো, আমি ভালো লিখতে পারি, আমি ভালো অবজার্ভ করতে পারি, আমি কোন জায়গাটাতে ভালো, এবং এটা নির্ধারণ করে তারপরে আমি ওইটাতে ফোকাস করে আমি আমার দেশের জন্য, জাতির জন্য ওইভাবে কাজ করব। আমি যদি ভালো কলামিস্ট হতে পারি আমার কলম চলবে, আমি কথা বলবো, যদি ভালো কথা বলতে পারি। তো আমার নিজের গুণ বা যোগ্যতাকে আমি আরও বেশি শার্প করার মাধ্যমে আমি আমার দেশের আর সংস্কারে কাজে আসতে চাই। অনেক ধন্যবাদ আফিয়া, খুব সুন্দর চমৎকার একটা কথা বলেছেন যে প্রত্যেকে সবকিছুতে ভালো নয়, তবে স্পেসিফিক কিছু একটা জায়গায় কারো না কারো অবশ্যই গুণ রয়েছে এবং সেটিকে ভিত্তি করে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। ধন্যবাদ আফিয়া আমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আজকে থাকবার জন্য এবং আপনার অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে অনেক কিছু বলার ছিল, অনেক ভালো লাগছে, আসলে অনেক ভালো লাগছে। আর মনে হচ্ছে যে আমি আসলে কিছু করতে পারছি এখনো। এই প্ল্যাটফর্মটাও একটা অনেক বড় সংস্কারের ভূমিকা রাখুক, আমি আসলে এটার জন্য প্রার্থনা করছি। ধন্যবাদ। নিঃসন্দেহে আপনারা এগিয়ে যাবেন। দর্শক, এই ছিল আমাদের আজকের পর্বে। দেখা হবে নতুন কোনো পর্বে, জানবো নতুন কোনো স্বপ্ন, গল্প এবং চিন্তাধারা, এবং সেই সাথে পরিচয় করে দেব নতুন কোনো আরেকজন সাহসী জেনজিকে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন একুশে টেলিভিশন।